নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে ভোর ওই 5:30 পৌনে 6টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন এই তো ব্রাশ করে প্রতিদিনের মতো আগে ফেস ওয়াশ করে নিচ্ছি। আমার স্কিনটা ভীষণই অয়েলি, তাই সকালে প্রথমেই আগে ফেস ওয়াশ করে নিই। এতটাই অয়েলি যে সারাদিন যদি 5-6 বারও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই তাহলেও কোনো অসুবিধে নেই। গরম বলে না, গরম শীত সব সময় স্কিন অয়েলি থাকে, বিশেষ করে মুখটা। তো যাই হোক, ফেস ওয়াশ করে একটু স্কিন কেয়ার করি, তারপর সংসারের কাজকর্মগুলো শুরু করব। সংসারে যত কাজই থাকুক না কেন, প্রতিদিন সকালে যদি নিজের কিছুটা সময় নিজেকে দেওয়া যায়, দেখবেন আমাদের ভিতর থেকে একটা পজিটিভ ভাইবস আসে, যা আমাদের আরও এনার্জেটিক করে তোলে। এক্সারসাইজ করতে পারলে তো ভালো হয়, তাছাড়া যদি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে চুলটুল আঁচড়ে সংসারে কাজকর্মগুলো শুরু করা যায়, তাতেই পজিটিভ থাকা যায়, মন থেকে ফ্রেশ ফিল হয়। এরপর বাসি রান্নাঘরের কাউন্টার টপটা ভালো করে মুছে এখন ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি। এগুলো প্রতিদিন সকালের কাজ, আর সকালেই প্রথমে ভালো করে একবার মুছে রাখি, তারপর সারাদিন তো আছেই। এই গরমের মধ্যে অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। যত তাড়াতাড়ি সংসারের কাজকর্ম, রান্নাবান্না, টোটাল সংসারের কাজ করে নেওয়া যায় তত ভালো হয়। যত বেলা বাড়ে গরম যেন তত বাড়তে থাকে, আর বেশ কিছুদিন ধরে খুব ভ্যাপসা গরম ফিল হচ্ছে। বেশ কিছুদিন আগে পার্পেল হার্ট গাছের ডাল কেটে একটা টবে জলের মধ্যে করে ডাইনিং টেবিলে রেখেছিলাম, তার থেকে দেখছি শিকড় বেরিয়েছে। তো গাছটা অন্য কোথাও লাগালেও হতো, তবে তা আর করছি না। প্রতিটা ডাল, টব সমস্ত কিছু ভালো করে ধুয়ে টবের মধ্যে জল দিয়ে এই যে ডাইনিং টেবিলের ওপরই আবার রেখে দিলাম। কয়েকটা পার্পেল হার্ট গাছের ডাল আর ছোট্ট একটা টবেই ডাইনিং টেবিলের শোভাটা যেন আরও বেড়ে যায়। এই কারণেই যে কোনো গাছ আমার এত পছন্দের। গতকাল ভেবে রেখেছিলাম যে আজকে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করব, সাথে ফ্যানটাও ভালো করে পরিষ্কার করে নেব। সেই চৈত্র মাসে ফ্যান পরিষ্কার করা হয়েছে, দেখতে দেখতে পয়লা বৈশাখ গেছে, কতগুলো দিন হয়ে গেল। এই গরমের মধ্যে এখন তো সবসময় ফ্যান চালানো হয়, তাই ধুলো ময়লাটাও বেশি পড়ে। ফ্যান যত চালানো হয় ফ্যানের ব্লেডগুলোতে তত ধুলো জমে, আর ধুলো জমলেই হাওয়াটাও মনে হয় কম হয়। তো বেড কাভার চেঞ্জ করলেই ফ্যান পরিষ্কার করার চেষ্টা করি। ফ্যান পরিষ্কার করলেই একটু হলেও ধুলো ময়লা বিছানার ওপর পড়ে, তাই এক্সট্রা করে অন্য দিন আর বেড কাভার চেঞ্জ করার ব্যাপারটা থাকে না। তো ফ্যান পরিষ্কার করে এই যে টুলসটা দিয়ে এই ঘরের জানালার গ্রিলগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আলগা ধুলোর সাথে মাকড়সার জাল মতো হয়। এরই মধ্যে সোনাও ঘুম থেকে উঠে গেছে। জানালাটা পরিষ্কার করে তারপরে দুজনে মিলে সকালের ব্রেকফাস্টটা করে নেব। সংসারের কাজের তো আর কোনো শেষ নেই, হাতের কাজ শেষ করে খাবো, এই চিন্তাভাবনা করতে করতে অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি। এখন ভাবি যে না, আমার সংসারটাকেও আমার দেখতে হবে, তার সাথে আমাকেও আমার দেখতে হবে। সকাল বলুন, দুপুর বলুন বা রাত, খাওয়া দাওয়া করতে কত আর সময় লাগে? 5 থেকে 10 মিনিট সময় লাগে, তারপর সেটা শেষ হয়। কিন্তু সংসারের কাজের কোনো শেষ নেই। যাই হোক, ব্রেকফাস্টটা করে আবারও ঘরে চলে এসেছি। একটা টাওয়ালের মধ্যে কলিন স্প্রে করে নিয়েছি, তারপর এই যে আর্টিফিশিয়াল প্লান্টের মতো রয়েছে এটা পরিষ্কার করে নিচ্ছি। একটুখানি পরিষ্কারেই পাতাগুলোর যে গ্লেজ সেগুলো চোখে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠলে সংসারের অনেক কাজবাজ করে নেওয়া যায়। এক্সট্রা ক্লিনিং, ডাস্টিং এগুলো বেশ সুন্দরভাবে টাইম নিয়ে করে নিই। এগুলো রোজ দিন পরিষ্কার করি না, যখন করি ভালোভাবে পরিষ্কার করি। এই নতুন বেড কাভারটা বেশ অনেক দিন হলো পাতা রয়েছে, তো আজকে চেঞ্জ করছি। যে কোনো নতুন বেড কাভার প্রথম প্রথম যখন বেশ কয়েকবার ইউজ করি তখন অনেক দিন বিছানায় পাতা থাকলেও ভালো লাগে, আর পুরনো হয়ে গেলে তখন 4-5 দিন পরই মনে হয় যে বেড কাভারটা তুলে ফেলি, কেমন জানি হয়ে যায়। আসলে আমাদের মতো সাধারণ ঘরে যতই চেয়ার, সোফা যা কিছুই থাকুক না কেন, বিছানাটাই আমাদের সবথেকে প্রিয় জায়গা। খেয়াল করলে দেখা যায় ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই ফ্রি টাইমটা বিছানাতেই থাকি। আজকে এই বেড কাভারটা আর কাচবো না, সোনার ঘরের বেড কাভারটাও আগের দিন চেঞ্জ করেছিলাম। দুটো বেড কাভার সহ বালিশের কাভার সব ওয়াশিং মেশিনে রেখে দেব।
এই দুটোর জন্য আর ওয়াশিং মেশিনটা চালাবো না, ভাবছি 2-3 দিন পর একবারেই চালাবো। আসলে হাজবেন্ড বাড়িতে নেই, অফিসের কাজে গুজরাট গেছে। তো অফিসের কাজ কমপ্লিট করে ফিরতে ফিরতে 4-5 দিন সময় লাগবে। তো ফিরলে পরে বেশ কিছু প্যান্ট শার্ট, অনেক জামা কাপড় কাচাকাচি করতে হবে। তখনই ভাবছি যে একবারে ওয়াশিং মেশিনটা চালাবো। এই বেড কাভারটা আমার ভীষণ পছন্দের একটা বেড কাভার। একটু তোলা তোলা করেই পাতি, অনেকটা দাম দিয়ে কিনেছিলাম। আর দামি বেড কাভারের এই একটা সুবিধা যে অনেক দিন ইউজ করা যায়, সাথে রঙটাও বেশ ভালো থাকে। আমাদের সংসারের কাজের কোনো শেষ নেই, তার সাথে রান্নাবান্না তো কম বেশি আছেই। আজকে সোনাও বাড়িতে আছে, তো রান্নাবান্নার খুব একটা তাড়াও নেই। আগে ঘরগুলো পরিষ্কার করে ঘরের কাজকর্ম করে তারপরে রান্নাঘরে যাব। আর গরমের মধ্যে রান্নাবান্না করার পর এই সমস্ত কাজ করতে তখন আর ভালো লাগে না। এই টেবিলের নিচের দিকে রেগুলার নিউজ পেপারগুলো রাখা হয়, যখনই বেশ কতগুলো জমে তখন সুন্দর করে গুছিয়ে রাখি। এই যে আবারও জমে গেছে, তো সব কিছু ভালো করে গুছিয়ে নিয়ে এখন এখান থেকে সরিয়ে রাখবো। নিচের দিকে নিউজ পেপারগুলো থাকে বলে সেই জায়গাটা রেগুলার পরিষ্কার করতে পারি না। তো এই যে আলগা ধুলো মতো হয়েছে, এখন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, রান্নাবান্নার চাপ কম থাকলে, রান্নাবান্নার তাড়া না থাকলে একটানা সংসারের অনেক কাজ করে নেওয়া যায়। এখন এইটা পরিষ্কার করে সব ঘর, রান্নাঘর ভালো করে ঝাড় দিয়ে নেব, তারপর ভালোভাবে মুছে নেব। সোফাটাও একটু সরিয়ে আজকে সামনের দিকে টেনে এর পেছনের পোর্শনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বিছানা ঝাড়া ঝাঁটা দিয়ে একটুখানি ঝেড়ে নিয়ে তারপরে ফ্লোরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর এগুলো তো রোজ দিন পরিষ্কার করা হয় না, আর এখানে খুব বেশি ময়লাও নেই। সপ্তাহে একদিন সোফাটা সামনের দিকে টেনে নিয়ে এইভাবে ঝাড় দিয়ে নিই। ঘরবাড়ির প্রতিটা কর্নার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটু পরিশ্রম তো হয়, তবে মাঝে মাঝে এইরকম টাইম টু টাইম পরিষ্কার করলে আমার কাছে বেশ সুবিধা হয়। সোফাটাকে এইভাবে রেখেই বাকি ঘরগুলো তারপরে ঝাড় দিয়ে নেব। তারপর সোফার পিছন দিকটা ভালো করে মুছে নিয়েছি, সব ঘরগুলো মুছে নিয়েছি। ভালো মতো ঘর শুকিয়ে যাওয়ার পর সোফাটা এই যে এখন জায়গা মতো রেখে দিলাম। যতই ভালো করে ঘর মুছি না কেন, ঘর না শুকানো পর্যন্ত যদি হাঁটা হয় পাড়ানো হয়, তাহলে একটা মনে হয় দাগ হয়ে যায় পায়ের। এখন আমার সব ঘর, ডাইনিং সমস্ত কিছু মোছা হয়ে গেছে। পাপোশটাও এই যে আজকে চেঞ্জ করে দিয়েছি, একটা কাঁচা পাপোশ পেতে দিলাম। ঘরে মোটামুটি কাজকর্ম করে নিচে গিয়েছিলাম একটু বাজারে। সামনে থেকেই ভাবলাম যে একটু লাউ শাক নিয়ে আসবো, আজকে লাউ শাক দিয়ে মাছের ঝোল করব। ঘরে অনেক বড় কাতলা মাছ আছে, তো গরমের মধ্যে লাউ শাক দিয়ে কাতলা মাছের পাতলা করে ঝোল করব। আমি আর সোনা বাড়িতে আছি, তো সোনাকে জিজ্ঞেস করলাম যে লাউ শাক দিয়ে মাছের ঝোল করলে খাবি নাকি। তো ও তো একবারেই রাজি। ওর কোনো রকম খাওয়ার ব্যাপারে কোনো রকম ঝামেলা নেই, যা দিয়ে খেতে দেবো তাই দিয়েই খেয়ে নেয়, ওর কোনো অসুবিধে নেই। কোনো রকম মশলা ছাড়া গরমে এইভাবে শাক পাতা বা সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। হাজব্যান্ড বাড়িতে থাকলে তখন আর করি না, সে শাক পাতা দিয়ে মাছের ঝোল সেইভাবে খায় না, তৃপ্তি করে খায় না। খেলেও একবেলা খাবে, তখন আবার অন্যভাবে মাছের ঝোল করতে হয়। মাছগুলো একটু ছোট ছোট করে কেটে ভালো করে ভেজে তারপরে ঝোল রান্না করেছি। আমিও আগে এরকম মাছের ঝোল কখনো খাইনি, বিয়ের পরই খাওয়া শিখি। আমাদের বাড়িতেও কখনো এরকম করে রান্না করেনি। আসলে আমার শাশুড়ি মায়ের ডায়াবেটিস ছিল, আর বহু বছর ডায়াবেটিস ছিল। আলু খেতে পারতো না সেইভাবে, আর রোজ দিন মাছের ঝোল থেকে শুধু মাছ তুলে খেতে কার ভালো লাগে বলুন। তখন উনি এইরকম লাউ শাক, তেলাকুচু পাতা, বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ঝোল করতো। আরও অনেক শাক পাতা বা অন্যরকম সবজি দিয়েও মাছের ঝোল করতো, আর বেশ ভালো লাগতো খেতে। বড় মাছ, ছোট মাছ সব রকম মাছ দিয়ে রান্না করতো। তো সেইভাবে মাছের ঝোল করতে করতে তারপরেই খাওয়া শিখে গেছি। আলু দিয়ে মাছের ঝোল পরে যখন বাকিরা খেত, কিন্তু এরকম শাক পাতা বা সবজি দিয়ে মাছের ঝোল করলে পরে সেটা আমি, আমার মেয়ে, শাশুড়ি মা আর বড়দা, আমরা এই মাছের ঝোলটাই খেতাম। অন্য রকমভাবেও মাছের ঝোল করতে হতো, তবে এটাই বেশি ভালো লাগতো। এদিকে রান্না করতে করতে মেয়ে বলল যে দুধ, কলা, ওটস, খেজুর এগুলো যে ভিজিয়ে রেখেছি সেটাকে স্মুদি করে দিতে।
এই তো ওকে আগে স্মুদিটা করে দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করলাম। এইভাবে মাছের ঝোল করতে খুব বেশি সময় লাগে না, কোনো মশলা কষানোর ব্যাপার নেই, ঝটপট করে হয়ে যায়। মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমে লাউ শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তারপরে পাতাগুলো যে ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেগুলো দেব। তার সাথে পরিমাণ মতো নুন, হলুদ আর কাঁচা লঙ্কা কেটে দেব। ভালো করে নাড়াচাড়া করার পর যখন এই শাকের পরিমাণটা অনেকটা কমে যাবে তারপরে জল অ্যাড করেছি। গরমের মধ্যে খুব ভালো লাগে এরকম হালকা পাতলা মাছের ঝোল খেতে। খুব অল্প তেলে রান্নাবান্না হয়। তাও আজকে মাছ ভাজার পর অনেকটাই তেল ছিল কড়াইতে, তাই কি করব দিয়ে দিয়েছি, না হলে খুব অল্প তেলেও এটা রান্না করা যায়। এই তো গরমের মধ্যে হালকা পাতলা হেলদি মাছের ঝোল পুরো রেডি। নামানোর আগে শুধু অল্প একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। এটা না দিলেও হয়, না দিলেও ভালো লাগে খেতে, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে এই যে লাউ শাক দিয়ে কাতলা মাছের ঝোলটা নামিয়ে নেব। এবার অনেকেই ভাববেন যে মা মেয়ে দুজনে মিলে এত মাছের ঝোল কি হবে। আসলে আগামীকাল সকালবেলা আমার বাবাকে নিয়ে কল্যাণীতে ডাক্তার দেখাতে যাব। তো বাবা তো 10 মিনিটেই পৌঁছে যাবে, কিন্তু আমার তো যেতে সময় লাগবে। ভাবছি সকাল ওই 8:30 নাগাদ যাব। তো আজকাল ডাক্তার দেখাতে গেলে অনেকটা সময় লাগে। তারপর এই রোদের মধ্যে এসে রান্নাবান্না করব ইচ্ছে করবে না, তাই দুদিনের রান্না ইচ্ছে করেই একবারে করে রাখলাম। সংসারের কাজ ছাড়াও ঘরে বাইরে সমস্ত দায়িত্ব কর্তব্য এগুলো তো আছেই, তাই না? আর এই রকম কখনোই আমি রান্না করে রাখি না, মাঝে মাঝে থেকে যায় সেটা আলাদা কথা। তবে হাজবেন্ড বাড়িতে থাকলে তখন আর সেটা করতাম না। এক পদ করি আর 2 পদ করি, প্রতিদিন রান্নার পর রান্নাঘর ক্লিন না করলে ভালো লাগে না। তো মাছ ভেজেছি, চারিদিকে তেল ছিটে গেছে। আজকে স্কচব্রাইট দিয়ে আর লিকুইড ডিশওয়াশটা দিয়ে ভালো করে এই গ্যাস ওভেন কাউন্টার টপটা পরিষ্কার করে নিচ্ছি। অন্যদিন মাঝে মাঝে লিকুইড স্প্রেটা দিয়েও পরিষ্কার করি। এই তো সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছি, কাজ করতে করতে কত বেলা হয়ে গেল। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।